শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের TVN24-এর দ্য ভিউজ অনুষ্ঠানে। দর্শক, আমি আছি মিসবাহুজ্জামান আপনাদের সাথে। আর বরাবরের মতোই আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আজকে অ্যাসাইলেমের যে পদ্ধতিগুলো, নতুন অনেক কিছু আসতেছে অ্যাসাইলেমের পদ্ধতিতে, সেগুলো রাজনৈতিক হোক আর রেগুলার অ্যাসাইলেম হোক, সব কিছু নিয়ে আমরা আলাপ করবো। আমাদের সঙ্গে থাকবেন অ্যাটর্নি সুরাইয়া রহমান, কিছুক্ষণের মধ্যে উনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আর আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে আমাদের নিকি রিয়া, যিনি গেহি এনএসএসের একজন কর্মকর্তা। নিকি আপা, আপনাকে অনেক স্বাগতম আজকের অনুষ্ঠানে। আর দর্শক যারা এইমাত্র আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, তাদের জন্য রইল শুভকামনা। আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য দিতে ভুলবেন না। পরবর্তীতে যারা আমাদের ইউটিউবে বা অন্যান্য প্ল্যাটফর্মে জয়েন করবেন, তারা অবশ্যই আপনারা আপনাদের রেজিস্ট্রেশন করতে ভুলবেন না, কারণ ইউটিউবে রেজিস্ট্রেশনটা আমাদের খুবই জরুরি। আর যারা সরাসরি আমাদের স্টুডিওতে যুক্ত হতে চান, আমাদের যে নাম্বারটি দেওয়া থাকে 6463079828, এই নাম্বারে আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য দিবেন। আপনাদের প্রশ্নগুলা সীমিত রাখবেন একটার ভিতরেই, যাতে আমরা অ্যাকোমোডেট করতে পারি। তো দর্শক, আমরা দেরি করব না। সে যে বিষয় নিয়ে আমরা আবারও বলছি যে আলাপ করতে যাচ্ছি, এটা আজকের বিষয়টা খুবই তাৎপর্যপূর্ণ এই জন্যই যে অনেকে আমাকে ব্যক্তিগতভাবেও জিজ্ঞেস করে অ্যাসাইলেমের কী স্ট্যাটাস, অ্যাসাইলেম নিয়ে কী হচ্ছে, অ্যাসাইলেমের পরবর্তী ফিউচারটা কী। তো এইগুলো নিয়ে আমরা আলাপ করব। আমরা অ্যাটর্নি সুরাইয়া আসা পর্যন্ত আমি এবং আমাদের যিনি আছেন নিকি রিয়াদ, আমরা আলাপ করতে থাকি আজকের অ্যাসাইলেমের কী আপডেট আছে, ইমিগ্রেশন ওয়ার্ল্ডে কী আপডেট আছে। নিকি, আপনিও বলতে পারবেন যে আমাদের F4 ক্যাটাগরি, বিশেষ করে যারা ফ্যামিলি ভিসা ক্যাটাগরি, ওখানে কী অবস্থা, এবং ঢাকার US এমবেসিতে আমাদের কী স্ট্যাটাস, সেটাও আমাদের দেখার বিষয় আছে। তো আপনারা অবশ্যই আমাদের দিকে দৃষ্টি রাখবেন। এবং যারা এই অ্যাসাইলেম নিয়ে যারা ডিল করছেন বা যারা অ্যাসাইলেমের অন্তর্ভুক্ত আছেন, যারা বা অ্যাসাইলেম নিয়ে যারা ফাইলিং করতেছেন, তাদের জন্য এটা একটা বেশি তাৎপর্যপূর্ণ আমি মনে করব। আপনারা নোট করে রাখবেন এবং আমাদের যে মূল্যবান আমাদের যে টিপসগুলো, সেগুলো আপনাদের যেন কাজে লাগে, সেটা নিয়ে আমরা আলাপ করব। তো নিকি, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও, যে এই জন্যই যে আজকের যে বিষয়টি আপনি নিজেও জানেন যে আপনি নিজে এটা নিয়ে ডিল করেন, প্রতিনিয়ত আপনারা ডিল করছেন। তো অ্যাসাইলেমের কি আপডেট আছে, নতুন কোনো পদ্ধতিগত কোনো পরিবর্তন আসছে কিনা, আর তাছাড়া অন্যান্য ক্যাটাগরিতে, যেমন অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে আমাদের ইমিগ্রেশনের, সেটার ক্ষেত্রে কি কোনো আপডেট আছে কিনা ইমিগ্রেশন ওয়ার্ল্ডে, সেটাও আপনি একটু তুলে ধরবেন। ধন্যবাদ। একটু আপডেট বলি যে যদিও F4 ক্যাটাগরিটাতে আমাদের কমিউনিটিতে বেশি প্রশ্ন থাকে, F4 ক্যাটাগরি যদিও দেখাচ্ছে এখনো 2008 এর মার্চ চলছে, কিন্তু আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসছে এখন, কিন্তু 2006 এর থেকে যারা অ্যাপ্লাই করেছিল, প্রায়োরিটি ডেট ছিল, তাদের ইন্টারভিউ গুলো কিন্তু এখন হয়ে যাচ্ছে। ও এই ক্যাটাগরি কিন্তু 2020 করোনার পর থেকে কিন্তু আটকে ছিল। সো ওরা করছে কি, 2008 প্রায়োরিটি ডেট দেখাচ্ছে যে ওরা এখন এটা কাজ করছে, কিন্তু 6 এর থেকে 8 পর্যন্ত যারা অপেক্ষা করছিলেন এবং 2020-তে করোনার জন্য আটকে পড়েছিলেন, এখন কিন্তু সেই ব্যাকলগটা একটু ছুটে যাচ্ছে। তো অনেকে এখন ইন্টারভিউ পাচ্ছে, ইন্টারভিউ চলে আসছে, মেডিকেল নিয়ে চলে যাচ্ছেন। এটা আমরা অনেক পাচ্ছি। এটা একটা সুখবর যে ইন্টারভিউ এখন কিন্তু আসছে। আর এখানে একটা জিনিস আমি একটু বলতে চাই, আমরা রিসেন্টলি যে জিনিসটা খুব ফেস করছি, সেটা হচ্ছে যেহেতু 2006 এর থেকে অ্যাপ্লাই করা, এখন পর্যন্ত এসে 2020-তে কিন্তু ওনাদের এনভিসিতে অ্যাপ্লাই করার সময় হয়ে আসছিল। সেই সময় ওদের যাদের ছোট বাচ্চা ছিল, ওরা কিন্তু 21 এর নিচে ছিল, কিন্তু এখন যেহেতু ইন্টারভিউতে 4 বছর পার হয়ে গেছে, অনেকের বাচ্চাদের বয়স কিন্তু 21 ক্রস করে যাওয়াতে তারা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। এটা একটা খুবই দুঃখজনক ঘটনা। ওনারা আমাদের কাছে আসছেন যে আমাদের কালকে ইন্টারভিউ হলো, কিন্তু আমার যেই বড় বাচ্চাটা ছিল সে 2020-তে 20 ছিল, এখন 24 হওয়াতে তাকে দিল না, কি করতে পারি। এক্ষেত্রে আমরা আসলে একটা অনুরোধ করব আপনাদের সবার কাছে যে আপনারা যখনই দেখবেন আপনার ইন্টারভিউ সময় আসছে এবং বাচ্চার বয়স 20 হয়ে গেছে, 21 হয়ে যাবে, তখনই CSPA চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট বলে একটা জিনিস আছে, সেই জিনিসটাতে
অ্যাপ্লাই করে দিলে ওরা বয়সটা লক করে দিতে পারে। কিন্তু এই জিনিসটা যদি আপনারা ইন্টারভিউ পরে করেন, যখন ডিনাই হয়ে যায়, তখন করলে কিন্তু এটা আর কাজে আসে না। এটা আমরা রিসেন্টলি খুব বেশি দেখছি, কারণ 2020-তেই তারা এনভিসি ক্লিয়ারেন্স পেয়েছে, কিন্তু ইন্টারভিউ আসছে এখন, এবং বড় বাচ্চাগুলো বাদ পড়ে যাচ্ছে, এবং ওরা আমাদের কাছে এসে অনেক কান্নাকাটিও করছে যে বাচ্চাকে ফেলে কিভাবে আসবো, বাচ্চা অথবা চলে আসতে হচ্ছে। আর আরেকটা জিনিস বলবো যে সিএসপিএ তে অ্যাপ্লাই করতে হলে কিন্তু আপনারা আসার আগে এটা করতে হবে। আপনারা চলে আসলেন বাচ্চাটাকে রেখে তারপর এখান থেকে করলেন, সেটা কিন্তু হবে না। আপনারা যখনই দেখছেন যে বাচ্চার বয়স হয়ে যাচ্ছে তখনই পারলে সিএসপিএ করুন, অথবা ইন্টারভিউতে বাদ পড়লে আপনারা না এসে ওখান থেকে সিএসপিএ করুন। কারণ ওরা যদি দেখে আপনি অলরেডি চলে আসছেন বাচ্চাকে রেখে, তখন ওরাই বলবে তুমি তো তোমার বাচ্চাকে অলরেডি অ্যাবান্ডন করে চলে আসছো, আমরা এখন আর কি অ্যাকশন নেব। এইটা একটা জিনিস আমরা খুব রিসেন্টলি দেখতে পাচ্ছি। ধন্যবাদ। তাহলে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে পারিবারিক যে অ্যাপ্লিকেশনগুলো হয়, তো বিকজ অফ এইসব ডিলের জন্য 2006-এ যারা অ্যাপ্লাই করেছিল অনেকেরই বাচ্চারা বাদ পড়ছে, তো বাকি যারা ফ্যামিলি মেম্বাররা আছে তারা কি ভিসা পাচ্ছেন? হ্যাঁ, তারা ভিসা পাচ্ছে, মা বাবা অথবা ও বাচ্চা 21-এর নিচে যাদের বাচ্চা, তারা কিন্তু ভিসা পেয়ে যাচ্ছে। তো প্রবলেম হচ্ছে যাদের বাচ্চা মানে ওভার এক্সিড মানে এইজটা এজ ব্যারিয়ারটা এক্সিড করে ফেলছে। মনে করেন আমি দেখতে পাচ্ছি যে 22ও আছে, পাচ্ছে, কিন্তু 23, 24, 25 হয়ে গেলে তারা কিন্তু আর পাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা একটা ভীষণ কষ্টদায়ক। নিকি, আপনাকে আরেকটা অনুরোধ, সেটা হচ্ছে যে অন্যান্য ক্যাটাগরি কি অবস্থা, যেমন আপনার EB2 বা অন্যান্য যে হাজব্যান্ড ওয়াইফ বা যেগুলা ভেরি নিয়ারেস্ট সিবলিংস আমরা যাকে বলি, বা ছেলে যেগুলো আগে মনে করেন সিটিজেনের স্পাউস, সিটিজেনের মা বাবা, সিটিজেনের মাইনর বাচ্চা, তার সেগুলো আগে মানে নিয়ম অনুযায়ী কিন্তু 1 থেকে 1.5 বছরের মধ্যে হওয়ার কথা, কিন্তু এখন সেগুলোতে 2 বছর 2.5 বছর লাগছেই। মানে সিটিজেনের স্পাউস, সিটিজেনের মা বাবা এবং সিটিজেনের মাইনর বাচ্চাদের জন্য 2 থেকে 2.5 বছর লাগছে। এটা একটা জিনিস। তো দর্শক, নিকির কাছ থেকে যেটা আমরা তথ্য পেলাম, আপনারা ভালো করে জানছেন বা বুঝতে পারছেন যে ইমিগ্রেশনে যে একটা একটা খুশি খবর যেটা আছে, যে এগুলো এখনো ত্বরান্বিত হচ্ছে, যেটা উনি বললেন যে এখন প্রচুর ইন্টারভিউর জন্য কল করা হচ্ছে। যারা ব্যাকলগে ছিল তাদেরকেও এখন বেশ ইন্টারভিউর জন্য কল করা হচ্ছে। আমি যদি মিস্টেকেন না করে থাকি, নিকি আপনি কি আমার সঙ্গে সহমত? মানে আমি যে কথাগুলো বলছি তার মানে কি আগে থেকে ওরা একটু এক্সপিডাইট করছে কাজগুলোকে, এক্সপিডাইট করছে, মানে ইন্টারভিউ পাচ্ছে, মানে 2008-এর আগে যারা অ্যাপ্লাই করা আর কি, এইটার পরে না, কিন্তু আগে তো 2008-এর আগে যারা 2 মাস আগে 8-এর আগেও যারা অ্যাপ্লাই করেছিল ওনারা ইন্টারভিউ পাচ্ছিলেন না, মানে ওনারা বসেছিলেন ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হয়ে, কিন্তু ইন্টারভিউ পাচ্ছিলেন না। কিন্তু এখন আমরা প্রতিদিনই পাচ্ছি যে ইন্টারভিউ আসছে, এবং যারা কোয়ালিফাই হয়ে যাচ্ছেন ভিসা পেয়ে যাচ্ছে। এটা একটা ভালো। তো মোটামুটি আমরা এখন বলতে পারি যে এটা একটা আশার সঞ্চার, যে যারা ব্যাকলগে এতদিন ছিলেন, 2008-এর আগে যারা অ্যাপ্লাই করেছিলেন, যারা ব্যাকলগে ছিলেন, তাদের মধ্যে একটা মোটামুটি এখন একটা অ্যাক্টিভিটি শুরু হয়েছে এবং তারা ভিসাও পাচ্ছেন। শুধু একটা জায়গায় যে সমস্যাটা হচ্ছে বাচ্চার বিষয়টা, যারা অ্যাডাল্ট, যারা বাচ্চারা 20 বছরের উপরে বা 21, 22, 23 হয়ে গেছে, তাদের জন্য এটা সমস্যাটা হচ্ছে, তাই না? হ্যাঁ, জি জি, তাদের জন্য একটা কথা আমি আউট অফ দ্য বক্স একটু বলে রাখি, ওই বাচ্চাগুলো যদি কোনোভাবে এখানে স্টুডেন্ট ভিসা নিয়ে চলে আসতে পারে অথবা টুরিস্ট ভিসা নিয়ে আসতে পারে, তাদের জন্য একটা কিছু করা কিন্তু সম্ভব। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বলে একটা কথা আছে, তাদের জন্য এখানে বসে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারে। তাদের প্যারেন্টসরা যদি চলেও আসে এখানে, এবং সে যদি টুরিস্ট ভিসাতে এখানে চলে আসে, দেন এখানে তাদেরকে একটা অ্যাডজাস্টমেন্টের প্রসেস করার একটা ব্যবস্থা আছে, এটা বলছেন? জি জি, এটা বলছি। ও, ধন্যবাদ আপনাকে নিকি। আমি আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি, আপনারা তো অ্যাসাইলাম নিয়ে প্রচুর ডিল করছেন, এবং সেটা রাজনৈতিক আশ্রয় হতে পারে বা অন্যান্য অ্যাসাইলামে তো অনেকগুলো ক্যাটাগরি আছে, জেনারেল অ্যাসাইলামও আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। স্পেসিফিক্যালি আমি জানতে চাচ্ছি যে আপনারা যেহেতু ফাইল নিয়ে ডিল করছেন প্রতিনিয়ত, এখন কোনটা বেশি এক্সপিরিয়েন্স হচ্ছে, পলিটিক্যাল অ্যাসাইলাম না অন্যান্যগুলো? আচ্ছা, তাহলে আমি একটু অ্যাসাইলামটা কি রকম একটু আগে বলি। অ্যাসাইলাম কারা কারা করতে পারেন এটা কিন্তু অনেকে জানেন না, সবাই অনেকে মনে করে
অ্যাসাইলাম বলতেই মানুষ মনে করে পলিটিক্যাল অ্যাসাইলাম, যে রাজনৈতিক আশ্রয় হতে হবে, আসলে কিন্তু তা না। তা না। অ্যাসাইলাম মানে হচ্ছে যে আপনি যেই দেশ থেকে আসছেন সেই দেশে আপনার জীবন এখন হুমকির মুখোমুখি হয়ে আছে, আপনাকে কেউ মৃত্যুর হুমকি দিচ্ছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে, অথবা আপনার জীবন বলতে গেলে একদম ভীষণ সংকটাপন্ন অবস্থায় আছে। এটা যে কোনো কারণে হতে পারে। এটা মনে করেন আপনি একটা রাজনৈতিক বিশ্বাসের মধ্যে আছেন, সেইটার এগেনস্টে গেলে আপনাকে মৃত্যুর হুমকি দিচ্ছে, অথবা মনে করেন পারিবারিক কলহ, অনেক সময় সম্পত্তির থেকে, ভাই বোনের মধ্যে সম্পত্তির মারামারি হতে পারে, চাচা ভাতিজা সম্পত্তি নিয়ে মারামারি, সেই ক্ষেত্রেও যে জীবনের উপরে হুমকি আসে, সেই পারিবারিক কলহ থেকেও কিন্তু অ্যাসাইলাম করা যায়। তারপরে আছেন মনে করেন আরো যত রকম। আর একটা জিনিস রিসেন্টলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে, যদি কেউ গে লেসবিয়ান হয়ে থাকেন, তারা যদি আপনার দেশে মনে করেন যে আপনি জীবন চালাতে পারছেন না, তারাও কিন্তু এ দেশে এসে অ্যাসাইলাম করতে পারে। তার মানে অ্যাসাইলাম মানেই কিন্তু পলিটিক্যাল অ্যাসাইলাম না। যে কোনো কারণে আপনার জীবন যদি হুমকির মুখোমুখি হয়, তাহলে আপনি আমেরিকাতে এসে অ্যাসাইলাম চাইতে পারেন। এখন আমরা দুই ধরনের অ্যাসাইলাম সিকার মানে এখানে আসে। একটা আমরা দেখি বর্ডার ক্রস করে আসে, বর্ডার ক্রস জি করে আসলে নিকি, আমি এটাই আপনাকে বলতে চাচ্ছিলাম যে ক্রস বর্ডার যেগুলো আছে মেক্সিকান বর্ডার জি থেকে আপনার বিভিন্ন এল পাসো বা অন্যান্য যেগুলো ক্যালিফোর্নিয়া, টেক্সাস, বিভিন্ন জায়গা থেকে জি যেগুলো বর্ডার ক্রসিং আছে, এদেরকে আপনারা কোন পর্যায়ে নেন? এটা কি পলিটিক্যাল নেন নাকি এটা হয় জেনারেল? কি, বর্ডার দিয়ে ক্রস করে আসলে বর্ডারে তাদের একটা ইন্টারভিউ হয়, এটাকে আচ্ছা। বলে ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ। মানে ওরা যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যে তোমার দেশ থেকে তুমি কেন আসছো, তোমার দেশে কি হয়েছিল, দেশে তুমি ব্যাক করলে তোমার কি হবে, এই প্রশ্নগুলো ওরা করে। সেখানে যদি সে একজন ব্যক্তি একদম ক্লিয়ারলি বলতে পারে আমার এই ঘটনা, আমার দেশে গেলে আমাকে মেরে ফেলা হবে, এই ঘটনা, এবং তারা যদি সেটা বিশ্বাস করে, তখন তারা বলে যে ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউতে তুমি পাশ করেছো, অতএব তুমি তোমাকে আমরা ছেড়ে দিচ্ছি, তুমি আমেরিকার ভিতরে ঢুকে যাও, কিন্তু তোমাকে একজন লয়ার নিয়ে তোমাকে অ্যাসাইলাম ফাইল করতে হবে। এটা একটা জিনিস আছে। আরেকটা জিনিস আছে যে ক্রস করে ঢুকলো কিন্তু ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউতে পাশ করলো না, কারণ ওরা যে প্রশ্নগুলো করলো তা সেটাতে ওদের মনে হলো, যে উত্তরটা দিল, যে মনে হলো যে না এটা তার ঠিক মতো হচ্ছে না, তার আসলে ওরকম কোনো ভয় নাই দেশে গেলে, তখন তারা করে কি, তাকে ডিটেইন করে ফেলে, কাস্টডিতে নিয়ে যায়, অ্যারেস্ট করে রেখে দেয়। এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের কাছে কিভাবে খবরটা আসে, তাদের যে আত্মীয় স্বজন দেশের ভিতরে, আমেরিকার ভিতরে আছে, তাদেরকে তারা ফোন করে, আমাকে এরকম ধরে রেখেছে, আমি বেরোতে পারছি না, আমাকে ডিপোর্ট করে দিবে, ফেরত পাঠিয়ে দিবে। তখন ওরা লয়ার হায়ার করে, মনে করেন আমাদেরকে হায়ার করছে, আমরা তখন সেই কোর্টে গিয়ে আমরা বলি যে না, তুমি তোমার যে কি ইন্টারভিউ তুমি নিয়েছো, ওইটা তুমি ঠিক মতো ইন্টারভিউটা, ও হয়তো ভয়ে অথবা এংজাইটির কারণে ঠিক মতো উত্তর দিতে পারেনি, ও রিয়েলি ওর মৃত্যুর ভয় আছে, না হলে সে কেন এত কষ্ট করে বর্ডারটা ক্রস করবে। আমরা অ্যাজ এ লয়ার তখন তাকে আমরা ছুটে আনতে পারি ফিট। সেই ক্ষেত্রে আবার দুইটা জিনিস আছে, ওরা কারো কারো ক্ষেত্রে বন্ড দেয় যে তোমাকে 3,000, 5,000 অথবা 10,000 ডলার এরকম বন্ড দিয়ে বেরোতে হবে, আবার অনেককে আবার বন্ড ছাড়াই বের করে দেয়। সো সেটা অনেকটা লয়ারের উপরেও ডিপেন্ড করে, এবং ডিপেন্ড করে যে ওরা আসলে প্রশ্নতে কি উত্তর দিয়েছিল সেগুলোর উপর। সো বর্ডার ক্রস করে আসলে দেখেন অনেকগুলো জিনিস, কাউকে এমনি ঢুকতে ছেড়ে দিল, কাউকে আবার ডিটেন করে রেখে দিল, আর কাউকে তো বন্ড দিল, কাউকে বন্ড দিল না। সো এগুলো অনেক কিছুই উপরে একটা জিনিস। সো এটা হচ্ছে যারা বর্ডার ক্রস করে আসে। আর যারা মনে করেন ক্রস করে আসে না, তারা মনে করেন ট্যুরিস্ট ভিসা নিয়ে আসলো অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে আসলো, কোনো একটা ভিসা নিয়ে সে আসলো, এবং এসে সে এখন বলতে চাচ্ছে যে আমি আসলে দেশে যাওয়া আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে দেশে আমার বিপদ হবে, জীবন হুমকির মুখে পড়বে। তখন কিন্তু সে তখনও কিন্তু সে অ্যাসাইলামে অ্যাপ্লাই করতে পারে। তো এই অ্যাসাইলামে অ্যাপ্লাই করার একটা সময়সীমা আছে, সেটা হচ্ছে আপনি যেদিন থেকে এই দেশে ঢুকলেন তার 1 বছরের মধ্যে করতে হবে। আপনি যদি 1 বছরের মধ্যে না করেন, তখন এই কেসটা একটু উইক হয়ে যায়, কারণ তাদের কথা হচ্ছে তোমার যদি জীবনের হুমকি থাকে সেটা তো তুমি জানোই, তাহলে তুমি ঢোকার সাথে সাথেই কেন তুমি অ্যাপ্লাই করোনি, তুমি সময় নিচ্ছ,
হয়তো সেটা এটা এটা ওরা পছন্দ করে না। এই জন্য যেই দিন থেকে ঢুকলো তার একদম 1 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে হয়। তো তাহলে দুইটা জিনিস হলো, একটা বর্ডার ক্রস করে এসে আপনি অ্যাসাইলাম এ অ্যাপ্লাই করতে পারেন, আর আরেকটা হচ্ছে যদি আপনার সত্যি সত্যি দেশে বিভিন্ন সমস্যা থাকে, আপনি ট্যুরিস্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে এসে আপনি অ্যাসাইলামে অ্যাপ্লাই করতে পারবেন। দুটোর ক্ষেত্রে 1 বছরের মধ্যে করতে হবে। আর অ্যাসাইলাম করা যারা করছেন তাদের জন্য রিসেন্টলি একটা ভালো খবর হচ্ছে, আগে আপনি মানে অ্যাপ্লাই করার 150 থেকে 180 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হয় ওয়ার্ক পারমিটের জন্য, এবং এই ওয়ার্ক পারমিটটা আগে আসতো মনে করেন 6 থেকে, অ্যাপ্লাই করতে পারতাম আমরা 5 মাস পরে, তারপরে ওয়ার্ক পারমিটটা আসতো ধন্যবাদ 6 থেকে 8 নিকি। মাস। নিকি অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তীতে আলাপ করছি, ছোট্ট একটা বিরতি যাচ্ছি আমরা, আমাদের সঙ্গে থাকুন দর্শক। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। আর এখন যেটা বলতে আমি আমাদের যে মূল অ্যাটর্নি, আমাদের আজকে যে অনুষ্ঠানের অতিথি অ্যাটর্নি সুরাইয়া রহমান ইজ হিয়ার উইথ মি অলরেডি। উনি চলে আসছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং নিকি রিয়াদ তো অবশ্যই আছেন। আমরা যে প্রসঙ্গে আলাপ করছিলাম সেটা হচ্ছে এসএলএম নিয়ে। এসএলএম এর অনেকগুলো ভাগ নিয়ে আমরা আলাপ করছিলাম। তো ইন বিটুইন সুরাইয়া, অ্যাটর্নি সুরাইয়া, হাউ আর ইউ টুডে? আপনি ভালো আছেন? তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। এখন আমরা আলাপ করছিলাম এই আমাদের যে আজকে যে বিষয়টি অ্যাসাইলাম, এবং হোয়াট ইজ দ্য রেমেডি অ্যান্ড হোয়াটস দ্য আউটকাম, আউটকাম, তারপরে পদ্ধতিগত কী কী পরিবর্তন আসছে সেগুলো, স্ট্রাকচারাল এনি চেঞ্জেস ইন দ্য কমিউনিটি, ইন দ্য অ্যাসাইলাম সেক্টর। সো ইট কুড বি পলিটিক্যাল, it could be general asylum also. So Nikki was really, she was helping me out while we were discussing. Thank you very much, Nikki. And আমরা যে আবার বলছি, যেটা আমরা আলাপ করছিলাম দর্শকদের উদ্দেশ্যে, যে আমরা বিস্তারিত আলাপ করছিলাম what is the status of the other categories also. So এখন আপনার কাছে ফ্লোর দিচ্ছি আমি, যে আপনি আজকে যে আমাদের যে সাবজেক্টটা এই অ্যাসাইলামের, ইউ মাস্ট হ্যাভ অলরেডি কম্পোজ এভরিথিং, অ্যান্ড what is the good news for the audience? আমাদের দর্শকদের জন্য কি সুখবর আছে এই অ্যাসাইলামের ক্ষেত্রে? So, unfortunately, in the asylum category, there isn't very much good news right now. The president recently issued what everyone is calling an asylum ban. So this went into effect. This was announced not too long ago, within the past few days. And essentially what this ban is that anyone that crosses the US-Mexico border without inspection, that means they did not go through a port of entry, those people will be banned from applying for asylum. So this is the latest news. There is litigation going on about this rule, about the legality of this rule, but that is the state of affairs at this time. ধন্যবাদ আপনাকে। I was also watching on the CNN and all other news about President Biden and what he was telling on the news media about the cross-border intersection and all these issues. So what do you think? I mean, those people যারা এই ধরনের port of entry দিয়ে আসছে না, বা they are not coming through the proper entry. So in that case you are telling that এতদিন তো এগুলো অ্যাকসেপ্ট করতো ওরা, তো এখন সেই ক্ষেত্রে তাদের বেলায় কি হবে? নিকি, আপনি যদি একটু জিনিসটা তুলে ধরতেন, খুব জরুরি এটা, কারণ আমার দর্শকরা বোঝা উচিত। জি, অ্যাটর্নি সুরাইয়া যে কথাটা বললেন যে রিসেন্টলি একটা ব্যান এসেছে, সেটা হচ্ছে যে আগে মনে করেন যারা বর্ডার ক্রস করে আসছে, যে দিক থেকে আসুক, পোর্ট অফ এন্ট্রি দিয়ে আসুক অথবা অন্য যে কোনো দিক দিয়ে আপনি বর্ডার ক্রস করে এসে দেশের ভিতরে ঢুকে আপনি অ্যাসাইলামে অ্যাপ্লাই করতে পারতেন এবং সেটা ওরা প্রসেসিং করতো। কিন্তু রিসেন্টলি যে ব্যানটা এসেছে সেটা হচ্ছে আপনারা কেউ যদি অ্যাসাইলামে অ্যাপ্লাই করতে চায়, তারা যদি পোর্ট অফ এন্ট্রি মানে বর্ডারে অনেক সেন্টার থাকে এবং সেন্টারগুলোর থ্রুতে মানে ওদের
ওদের সাথে ইন্টারভিউ দিয়ে না আসে, তাহলে আপনি অ্যাসাইলামে অ্যাপ্লাই করলে সেটা ওরা একসেপ্ট করবে না। এটা একটা অনেক বড় ব্যান আসলে এটা। সো এটা আসলে জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি বর্ডার ক্রস করে আসলেন, আপনার দেশে আপনার জীবনের হুমকি, কিন্তু আপনি বর্ডার ক্রস করলেন কিন্তু পোর্ট অফ এন্ট্রিতে ঢুকলেন না, তখন তো আপনি অ্যাসাইলামে অ্যাপ্লাই করতে পারছেন না, আপনাকে তো আবার দেশে চলে যেতে হচ্ছে। সো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জানা দরকার সবার। ধন্যবাদ। আপনাদের দুজন থেকে আমি যেটা বুঝতে পারলাম সুপ্রিয় দর্শক, সেটা হচ্ছে ইফ আই এম নট মিস্টেকেন, যে কেউ আসুক বর্ডার দিয়ে, দে হ্যাভ টু রেজিস্টার অ্যান্ড কাম। I mean, there should be some registration process, right? Something like that. Yeah, well, and by registration, I think you mean going to a port of entry, Right, and right. asking for permission to be Right. let in. Yeah. Yes, that is an option. So, what are the other options do you have? And what is the? I heard that there are some changes in the asylum also, the asylum procedures and asylum whole structure. They are changing or what? There are some other changes that have been put into place. For example, there's what's called a recent arrivals docket, and that is a special docket created by the immigration court to quickly process those that have recently come into the United States. The idea is that those that recently came in, they should be processed quicker. Whether they have a claim or they don't have a claim, it should be decided sooner rather than later, so that they can either be removed from the country, or if they are allowed to stay, they can begin their life here permanently. So there is, it's called a recent arrivals docket. So that has been a change, and the immigration courts have been putting in many more resources. More judges are being appointed, and so that the docket, so that these people that are coming in through the border, there is an influx. So the people that are coming in through the border, they can be processed quickly. Oh, thank you very much. It's a very good news. Meanwhile, আমরা একজন দর্শক আমাদের সঙ্গে আছেন যুক্ত। সুপ্রিয় দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, যেমন ভাই ভালো আছেন ভাই? জি ভাইয়া ভালো না, প্রশ্নটা করুন ভাইয়া প্লিজ। জি, আমি প্রশ্নটা হচ্ছে যে আমরা অ্যাসাইলামে আছি, আমি আমার ওয়াইফ এবং আমার একটা মেয়ে, আর একটা মেয়ে এই দেশে হয়েছে। তো অ্যাসাইলাম আমাদের আমরা করেছিলাম 2016-তে। অ্যাসাইলামটা এখনো পেন্ডিং আছে, কোনো ইন্টারভিউ হয় নাই। তো এখন হচ্ছে যে আমার প্রশ্নটি হচ্ছে যে আমি আবার আমার এমপ্লয়ার EB3 অ্যাপ্লাই করেছেন এবং আমার লেবার সার্টিফিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, I-140 প্রসেসিং এ আছে। তো আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা কি এই দেশ থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো নাকি আমাদের দেশে যেতে হবে? আমরা তো অ্যাসাইলামে, আমি দেশে কিভাবে যাব, আর দেশে গেলে আমাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা কতটুকু আছে, এটা যদি একটু বলতেন ভাই খুব উপকৃত হতাম। ধন্যবাদ। অবশ্যই অবশ্যই অবশ্যই। Attorney Surya, you understood his case. Yes. He applied for asylum case and it is pending. And meanwhile, he has a kid also by this time, and his employer, যিনি কর্ম যারা যেখানে উনি কর্মরত আছেন, সেই কোম্পানি ওনার জন্য হয়তো EB3 প্রসেস করেছে এবং উনি লেবার সার্টিফিকেশনটাও পেয়ে গিয়েছেন। সো হি সেলিং দ্যাট ইন দ্যাট কেস ডু ইউ হ্যাভ টু গো, তাদের কি দেশে যেতে হবে ইন্টারভিউর সময়, নাকি না আবার তাকে দেশে যে আবার আসতে হবে, নাকি এখানে অ্যাডজাস্টমেন্ট করা যাবে, which is very important for him. So different attorneys have different opinions on this type of scenario. My opinion is that it cannot work because in order to adjust on an employment-based category, the requirement under INA 245 requires the person to be in status. Applying for asylum gives a person lawful permission to remain in the United States, but it is not in status. It is not, for example, a B2, unexpired B2 visa or unexpired F1 student visa. So therefore, that person cannot adjust. So that leaves the option of consular processing. And of course, with consular processing, you run into the issue of triggering a 3 or 10-year bar and not being able to return if it doesn't work out abroad. Oh, thank you. Nikki, ওনার তো একটু জটিল মনে হচ্ছে আমার কাছে, একটু যদি ক্লিয়ার করতেন।
So that would be nice. সেটাই উনি অ্যাটর্নি সুরা যেটা বললেন যে সেটা হচ্ছে যে EB3টা প্রসেসিং এর জন্য আপনাকে এই দেশে লিগালি থাকতে হবে। আপনি এখানে অ্যাসাইলামে আছেন, অ্যাসাইলামে থাকা মানে কিন্তু আপনি এখানে লিগালি আছেন তা না। এটা মানে হচ্ছে আপনাকে একটা থাকার জন্য একটা পারমিশন দেয়া হলো, কিন্তু আপনার কোনো লিগাল স্ট্যাটাস না। যে যেমন ধরেন B2 মানে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসে তাদের যে সময়টা, সেই সময়কালীনটা তারা এখানে লিগালি আছে। আবার মনে করেন F1 স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আসলো, যতদিন সেই স্টুডেন্ট ততদিন তার একটা স্ট্যাটাস আছে এই দেশে। কিন্তু অ্যাসাইলামে অ্যাপ্লাই করলে আপনাকে জাস্ট থাকার পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু আপনার কোনো লিগাল স্ট্যাটাস নাই। সেই জন্য EB3 আপনার যখন ইন্টারভিউ আসবে আপনি এটা এখান থেকে করতে পারবেন না, আপনাকে দেশে যে ইন্টারভিউ নিতে হবে। এটাই অ্যাটর্নি সুরা বললেন। ধন্যবাদ। তো আশা করি দর্শক আপনি আপনার উত্তর পেয়েছেন। Meanwhile, in between we got some questions. One gentleman, Junaid Chaudhary, he is asking, Johnny Chaudhary is asking, Assalamu alaikum both. My questions about my parents' case. My parents' case DQ complete in August 2023. It's been 9 months, so how long will it wait for the visa appointment letter? Please answer my question if possible. Unfortunately, you might be waiting a while. We haven't we haven't seen interviews in quite some time. Even those who were documentarily qualified over 1 year ago, they still don't have interview dates. So, of course, everyone is welcome to submit an expedite request to either NVC or the post where their case is located. If there's a medical issue or some mental health issue, that could be highlighted in the expedite request, but there might be a little bit longer of a wait. Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. Nikki, উনার তো ডিকিউটা কমপ্লিট হচ্ছে অগাস্ট 2023-তে। তো এখন উনি কেমন সময় লাগবে ওনার, কি একটা কোন ধারণা দেওয়া যায় ওনাকে? অ্যাটর্নি সুরা যেটা বললেন, আসলে 1 বছর আগেও যারা ডকুমেন্টারি কোয়ালিফাইড তাদের ইন্টারভিউ আসলে দেরিতে হচ্ছে, কিছু করার নাই। কিন্তু একটা জিনিস উনি বললেন যে আপনি যদি এক্সপেডাইট করতে চান, মানে জিনিসটাকে তাড়াতাড়ি করে এগিয়ে আনতে চান, সেটার একটা সেই ক্ষেত্রে একটা রিকোয়েস্টের সুযোগ আছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে কারণ দেখাতে হবে, উপযুক্ত কারণ, ভ্যালিড রিজন থাকতে হবে। ভ্যালিড রিজন দেখাতে, মেডিকেল ইস্যু, মনে করেন এখানে কেউ অসুস্থ হয়ে আছে তাকে দেখতে আসতে হবে, অথবা ওখানে যারা আছেন তারাও অসুস্থ হচ্ছেন, এখানে আসতে হবে চিকিৎসার জন্য, অথবা অন্য কোনো মেন্টাল হেলথ ইস্যু, মানে আপনি বাচ্চাকে এতদিন ধরে দেখছেন না, আপনি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, মেন্টাল হেলথ ইস্যু অথবা মেডিকেল ইস্যু দেখিয়ে, উপযুক্ত কারণ দেখিয়ে আপনি এটাকে এক্সপেক্টেড করার জন্য রিকোয়েস্ট করতে পারেন। সেই ক্ষেত্রে হয়তো তাড়াতাড়ি ইন্টারভিউ আসতে পারে। আশা করি জুনিয়র চৌধুরী আপনি আপনার উত্তর পেয়েছেন। তো আমরা পরবর্তী ডিসকাশনে চলে যাচ্ছি। আমি অ্যাটর্নি সুরাইয়া, এই অ্যাসাইলাম ইটস এ ভেরি, in our community, it's a very humongous matter, to be honest. There are lots of people, they have applied through political asylum, general asylum. আমি আমার দৃষ্টিতে যে দেখছি অ্যাসাইলামের what is the rate of success? I mean, how far you are achieving success in proceeding all this stuff? I mean, a person who is lucky to have his legality over here. So that's kind of a little bit of a complicated question. So there's a paper that was written, and it was titled Refugee Roulette. So, and I think it's very much still applicable. There's so many factors that go into the chances of somebody, whether they're going to be successful in their case or not. The approval rate between judges within, for example, within the New York Immigration Court, or between the Newark, New Jersey court and the New York City court, or maybe the court in California, there's wildly varying rates. Some immigration judges have
80% approval rates. Some have 5% approval rates. Wow. And there's no control over which judge your case is assigned to. Even in the affirmative process, each asylum office even has varying approval rates. So it's really a matter of luck. There's really no one factor that can determine what a person's success with their claim. Thank you. It reminds me a very nice song. It's a very motivational song, I should say. Spiritual song also. They call it. There is a very good singer in Bangladesh. He sang it. I think Nikki, you know that. Jodi thake nosibe, tobe apni apni ashibe. I think you heard that song. If you are not familiar that much, Nikki must be knowing. Nikki, আচ্ছা ওনার কেসটা সম্বন্ধে একটু বলেন। আমরা চাচ্ছি যে আমাদের যারা অ্যাসাইলেম সঙ্গে যুক্ত আছেন, যারা অ্যাসাইলেম প্রার্থীরা আছেন, অ্যাসাইলেম প্রার্থীরা কিন্তু তারা কিন্তু অনেক কিছু আশা করে ইমিগ্রেশন ওয়ার্ল্ড থেকে, লয়ারদের কাছ থেকে। তো তাদেরকে একটু পজিটিভিটি নিয়ে কিছু বলা যায় কিনা সেটা একটু আপনি তুলে ধরেন প্লিজ। আপনি যে গানের কথাটা বললেন সেই কথাটাই কিন্তু অ্যাটর্নি সুরা বলেছেন যে এটা লাকের উপরে ডিপেন্ড করছে। সেটাই বলছিলাম। আর আপনি বলেছেন যে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, মানে আমার কপালে যদি লেখা থাকে আমার কাছে সেটা আসবেই। And depends on the judge, as Suraya indicated very clearly, it depends on the judge. আপনার কপালে কোন জাজ লেখা আছে। সো অ্যাটর্নি সুরা যেমন বললেন যে কোন জাজের 80% পজিটিভ রেট, সাকসেস রেট, মানে উনি 80% লোককে দিয়ে দিচ্ছেন। কোন জাজ আছে মাত্র 5% মানুষকে উনি আসলেন। সো আপনার লাকে কোন জাজ পড়ছে সেটা একটা আসলে একটা ভাগ্যেরই ব্যাপার। সো সে অ্যাটর্নি সুরা বলেন যে নিউ ইয়র্কের কোর্টে একরকম রুল, নিউ জার্সিতে একরকম রুল, আবার ক্যালিফোর্নিয়াতে আরেক রকম রুল। সো আপনার যে কোথায় পড়ছে, কোথায় আপনি আছেন, সবকিছুর উপরে ডিপেন্ড করেই পুরো অ্যাসাইলামটা। আর অ্যাটর্নি সুরা কিন্তু সুন্দর একটা শব্দ ইউজ করেছেন, অ্যাসাইলাম রুলেট মানিটাই কিন্তু, এটা শব্দটা কিন্তু আসছে রাশান রুলেট থেকে। আমি যদি একটু সময় দেন, রাশান রুলেট মানে হচ্ছে একটা গেম আছে, 10 জন বসে আছে, একটা গানের মধ্যে একটা মাত্র গুলি। এখন এটা একজনের মাথায় দিয়ে বলে তুমি তাক করে ছেড়ে দাও, তোমার কপালে যদি মৃত্যু থাকে তুমি এখন মরে যাও। তখন তার এটা আসলো না, তো ঘুরে ঘুরে আসে তো গুলি, আরেকজনের কাছে গেল, তুমি এটা গুলিটা ছেড়ে দাও, গুলি আসলো কি আসলো না, এরকম করে করে যার কপালে আসে গুলিটা সে কিন্তু মরে যাবে। সো এটা হচ্ছে রাশান রুলেটের গল্প। সেই গল্পটাই উনি বললেন যে অ্যাসাইলাম রুলেট, কার কপালে যে অ্যাসাইলাম আপনার লেগে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। আপনার কপালে যদি থেকে যায় আপনি পেয়ে যাবেন, কপালে থাকে নসিবে থাকে, এটাই হচ্ছে কথা। ধন্যবাদ। আমি যতটুকু বুঝতে পারলাম, জি আপনাদের দুজনের কথা থেকে যেটা বুঝতে পারলাম সুরায়া, সেটা হচ্ছে যে a person depends on the judge. Yes, I mean, and not completely. Not completely, of course. That being said, of course, even understanding that it's a matter of luck, you always want to be the most prepared, the most informed, and present your case in, the way that that would, maximize your chances as much as possible. So, yeah. And আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমার মনে হয় নিকি আপনি বুঝতে পারছেন, আপনারা যেহেতু এই ফাইলটা ডিল করেন, documentation is very, very important, especially on the asylum cases. Your history, your documentation, your papers, birth certificate, whatever it may be necessary or applicable, you must attach in a proper and appropriate manner. Naki? Yes, documentation is important. I mean, of course, when somebody is in a situation where they have to flee their country because their life is in danger, they might not have all the documentation. So that also is considered by the court. Would it be reasonable to have the documentation? So it's not everything, but what's important is that everyone understands what needs to be presented to the court. What does the court need to know and what they don't need to know, because they don't have the time to hear somebody's whole life story, right? They just very want to specific. Yeah, very specific. What does the statute require, and how can that be presented most efficiently to the judge in a detailed and credible manner? So
that's what's very important. And that's, when we prepare our clients, we make sure that only the relevant portions of their claim are presented, and we identify the issues which would make it which would present their claim in the most favorable light. থ্যাংক ইউ অ্যাটর্নি সুরাইয়া। নিকি, এই কথাগুলো একটু যদি আপনি সামারাইজ করতেন। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, যে সেটা হচ্ছে যে কোয়েশ্চেনে যেগুলো থাকে টু প্রেজেন্ট টু দ্য জাজ or to submit the documents, in that question, in the line item, every para and everything needs to be addressed properly, and as you said, very professional manner, very appropriate manner. The documentation, they don't need any additional documents, right? So which they don't need, why should you give? So Right. Our people, sometimes they are so excited, they submit everything, a bunch of paper together, so that creates a problem and it can go all over. So Nikki, please. জি জি আমরা শেষ পর্যায়ে চলে আসছি দর্শক। খুব ভালো লাগছিল কথাগুলো। আমরা তিনজনই চেষ্টা করছিলাম যে কিভাবে আপনাদেরকে হেল্প করা যায়, সেই দিকে আমরা দেখছি। যেটা বলছেন যে আপনার মেইন হিয়ারিং যখন আসবে, তখন আপনার পুরো লাইফ হিস্ট্রি শোনার মতো কিন্তু জাজদের সময় নাই। ওনারা খুবই প্রিসাইজ থাকেন, একদম সঠিক জায়গায় প্রশ্ন করেন। আপনি যদি সঠিক মতো উত্তর দিতে পারেন এবং আপনার ডকুমেন্ট যদি একদম সেই অনুযায়ী হয়, তাহলে আপনার চান্সেস একদম 100%। তো এটা কিন্তু আপনাকে কিরকম হতে হবে, যেমন আপনি বলছেন আমার লাইফ রিস্কের মধ্যে আছে। তো কি রিস্কের মধ্যে আছে? এই ঘটনা আমার জীবনে হয়েছে, আমি মনে করেন আপনাকে একদিন কেউ ইনজুরি করেছে, আপনাকে ছুরিকাঘাত করেছে, আপনার গায়ে আঘাতের চিহ্ন আছে, আপনি ডাক্তারের কাছে গেছেন, আপনার ডাক্তারের নোট আছে, আপনি পুলিশের কাছে গেছেন, পুলিশের নোট আছে, এবং সবগুলো দিয়ে আপনার এভিডেন্স, আপনার প্রুফ গুলো খুবই স্ট্রং, যে আমি এখন যদি আবার যাই, আমাকে ঠিক এইভাবে আমাকে আবার ছুরিকাঘাত করে আমাকে এইবার মেরেই ফেলা হবে। সো এটাতে একদম প্রিসাইজ, এটাতে এর বাইরে আর কিছু নাই। সো এরকম যদি আপনি প্রিসাইজলি বলতে পারেন আপনার ঘটনা, তাহলে কিন্তু আপনার চান্সেস। কিন্তু আপনি যদি ইনিয়ে বিনিয়ে এই হতে পারে, এই ঘটছিল, ইনিয়ে বিনিয়ে শোনার মতো সময় তো আসলে কারো নেই। সো কিন্তু ঘটনা বোঝা যায়, সোজা আপনি ঘটনা শুনলেই কিন্তু বোঝা যায় আপনার কেসটা কতখানি স্ট্রং, কতখানি উইক। ধন্যবাদ নিকি। আমরা একেবারেই শেষ পরে চলে আসছি। যাওয়ার আগে ছোট্ট একটা কোয়েশ্চেন একজন করেছেন, সাইদা সুলতানা। মাই প্রায়োরিটি ডেজ ইজ ইন দ্য ভিসা বুলেটিন লিস্ট, বাট স্টিল আই ডিডন্ট গেট এনি মেইল ফর ইন্টারভিউ। when will I get the date? So It's not the priority list. The priority dates. Priority date. Yeah. I mean, the priority dates have not made any movement. I'm assuming it's in the F4 brother-sister category. Probably. Yeah. But they haven't made any movement. It's still on March 1st, 2008. So, a lot of factors go into the answer to that question. When were they documentarily qualified? If it was a long time ago, more than 2-3 years ago, maybe mandamus should be considered. I mean the federal court, right? Right. Yeah. Thank you very much, Attorney Suraya. Thank you very much for being with us. And Nikki, of course, you were most resourceful in our discussion, and of course, Attorney Suraya is there always with us to help us with her experience and experience, and to help the people. So thank you very much again. And আমরা দর্শক যারা আমাদের সঙ্গে ছিলেন, এত বিভিন্নভাবে ফেসবুকে যুক্ত হয়েছেন, সরাসরি ফোন করে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী অনুষ্ঠানের অগ্রিম আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।